তো গাইস, আমি এই কবিতাটিকে যেভাবে রিপ্রেজেন্ট বা উপস্থাপন করব তা হলো কি ইনফরমেশন অ্যাবাউট দ্য পোয়েট, দ্য বেসিক ইনফরমেশন দ্য পোয়েম, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দ্য পোয়েম, থিমস, ক্যারেক্টার্স, ক্রিটিক্যাল সামারি, ফিগার অফ স্পিচ, মোরাল লেসন। তো সর্বপ্রথমে কি ইনফরমেশন অ্যাবাউট দ্য পোয়েট, এ ভ্যালিডিশন ফরবিডিং মর্নিং, এই কবিতাটি লেখেন জন ডান। আর জন ডানের লাইফ ডিউরেশন 1570 টু 1631। জন ডান ছিলেন একজন বিখ্যাত কবি অফ জোকাবিয়ান এজের। তিনি আরেকটি কারণে বিখ্যাত ছিলেন, সেটি হলো মেটাফিজিক্যাল পোয়েট্রির কারণে। দ্য বেসিক ইনফরমেশন অফ দ্য পোয়েম, কম্পোজ ডেট 1611 or 1612, পাবলিশ ডেট জন ডানের মৃত্যুর 2 বছর পর অর্থাৎ 1633। সং অ্যান্ড সনেটের মাধ্যমে এটাকে প্রকাশিত করা হয়। আর এই কবিতাতে মোট 36টি লাইন আছে বা 36 লাইন বিশিষ্ট এই কবিতা। আর এই কবিতাতে 9টি স্ট্যানজা রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যানজা 4 লাইন বিশিষ্ট। আর 4 লাইন বিশিষ্ট স্ট্যানজাকে বলা হয় ট্রেন। ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অফ দ্য পোয়েম, প্রত্যেকটা লেখকের লেখার পিছনে একটি ঐতিহাসিক পটভূমি থাকে, তেমনি এই কবিতাতে একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। সেই ঐতিহাসিক পটভূমিটি হলো 1611 সালে জন ডান ইউরোপ মহাদেশের একটি দেশ ফ্রান্সে ভিজিট করতে যান। সেই ভিজিটের সময়কাল ছিল কিছু সপ্তাহের। তখন তার এবং তার স্ত্রী অ্যানি মোরের সাথে বিদায়কালীন যে শোক, তাকে উদ্দেশ্য করে এই কবিতাটি লেখেন। এই কবিতার থিম হলো ডিপ লাভ, অর্থাৎ গভীর ভালোবাসা। এই কবিতাতে দুটি ক্যারেক্টার পাওয়া যায়, দ্য স্পিকার অ্যান্ড সাইলেন্ট লিসেনার। দ্য স্পিকার এখানে কবি নিজেই, অ্যান্ড সাইলেন্ট লিসেনার হলো তার স্ত্রী অ্যানি মোর। ক্রিটিক্যাল সামারি, এই কবিতার ক্রিটিক্যাল সামারি হলো কবি তাদের যে সেপারেশন, তাদের যে বিচ্ছেদ হচ্ছে, সেটাকে তিনি প্রথমে তুলে ধরেছে মহৎ মানুষের মৃত্যুর সাথে। কিভাবে তিনি তুলে ধরেন মহৎ মানুষের মৃত্যুর সাথে, সেটা হলো তিনি বলছেন যে মহৎ মানুষেরা মৃত্যুকে ভয় পায় না, তাদের আত্মা শরীর থেকে বের হয় নীরবে বা শান্তিতে। তেমনি তোমার আর আমার সেপারেশন হবে নীরবে শান্তিতে। আর এই মুহূর্তে যদি চোখে অশ্রু আসে, তাহলে প্রমাণ হবে আমাদের ভালোবাসা অপবিত্র বা অপেশাদার। কবি এখানে তার স্ত্রীকে বলছেন যে তোমার আর আমার যে সেপারেশন, এটা একটা সাধারণ সেপারেশন হিসাবে মেনে নিতে হবে, কারণ ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে অনেক ক্ষতি সাধন হয়, তারপরও লোকজন বা সাধারণ মানুষেরা এটাকে সাধারণভাবে মেনে নেয়। তেমনি তোমার আর আমার যে সেপারেশন হবে, এটা সাধারণভাবে মেনে নিতে হবে। তারপর কবি বলেন যারা শারীরিক ভালোবাসার প্রতি আগ্রহ বা আকৃষ্ট, তারা এই সেপারেশন মেনে নিতে পারবে না, কারণ তাদের শারীরিক সম্পর্ক না থাকলে তাদের ভালোবাসা টিকে থাকতে পারবে না। কবি বলেছেন যে আমাদের ভালোবাসা অনেক খাঁটি, তাই আমাদের ভালোবাসাতে কোনো শারীরিক সম্পর্ক নেই। আমরা নিজেরা নিজেদেরকে হারিয়ে ফেলি, আর আমাদের মনে থাকে না যে আমাদের চোখ, ঠোঁট, হাত আছে। আর এখানে কবি বলতে চেয়েছেন যে চোখ, ঠোঁট, হাত দ্বারা তাদের ফিজিক্যাল সাইড গুলোকে। কবি বলছেন যে আমাদের যে দুটি হৃদয় আছে তা হচ্ছে এক। যদিও আমাকে যেতে হবে, তাতে আমাদের ভালোবাসার একটুকু ফাটল ধরবে না, বরং সোনাকে গরম করে আঘাত করলে পাতলা তন্তুর মতো হয়, তেমন আমাদের ভালোবাসা হবে। তারপর কবি বলছে যে তাদের আত্মা বা ভালোবাসাকে একটি কম্পাসের সাথে তুলনা করা হয়েছে। তিনি বলছেন যে সেন্টার পয়েন্ট বা মূল কেন্দ্র হলো তার স্ত্রী, এবং তাকে কেন্দ্র করে আমি ঘুরি। যেমন একটি বৃত্ত আঁকার ক্ষেত্রে সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে আরেকটি কম্পাস ঘুরে, তেমনি তোমাকে কেন্দ্র করে আমি ঘুরি। তো অবশেষে কবি বলেন আমাকে ফিরে আসতে হবে যেখানে শুরু হয়েছিল সেখানে। আর এর মাধ্যমে কবি কবিতা সমাপ্ত করছে। এই কবিতাতে ফিগার অফ স্পিচের ব্যবহার করা হয়েছে। এই কবিতাতে সিমিলি, মেটাফোর অ্যান্ড কাপলেটের ব্যবহার করা হয়েছে। সিমিলি এবং মেটাফোর কি? সিমিলি এবং মেটাফোর হলো দুটা ভিন্ন জিনিসের সাথে তুলনা করা। সিমিলির ক্ষেত্রে অ্যাজ এবং লাইকের ব্যবহার থাকবে, এবং মেটাফোরের ক্ষেত্রে দুটা ভিন্ন জিনিসের সাথে তুলনা থাকবে, অ্যাজ অথবা লাইক কোনোটাই থাকবে না। কাপলেট, কাপলেট হচ্ছে কাব্য বা কবিতার অন্তমিল বিশিষ্ট এবং সমদৈর্ঘ্যের দুটি চরণ বা দ্বিপদী শ্লোক। মোরাল লেসন, এই কবিতাতে আমাদের নৈতিকতা শিক্ষা দিচ্ছে যে যাদের ফিজিক্যাল লাভের প্রতি অ্যাট্রাকশন, তাদের ভালোবাসা থাকবে না। যারা সত্যিকারের ভালোবাসে, সত্যিকারের ভালোবাসা কখনোই পরিবর্তন হয় না, অর্থাৎ রিয়েল লাভ ইজ এ এভারলাস্টিং।